শহরের উপকণ্ঠে মনিপুর, বর্ধমান রোড ছাড়িয়ে মাঝের হাট অঞ্চল। এখন সেখানে তৈরি হয়েছে দুর্গাপুর ব্রিজ, আর তার পাশে গড়ে উঠেছে একটি অতি আধুনিক বিপণন কেন্দ্র। ডায়মন্ড হারবারের দিকে যেতে মাঝের হাট ব্রিজের নিচে যদি নদীতে কোনো সময় নজর পড়ে আপনার, দেখবেন সর্বাঙ্গে অতীতের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে একটা তিনতলা বাড়ি। নিউ আলিপুরের সুদৃশ্য আর মনোরম ধর্মরাজির পাশে সে যেন নিতান্তই বেমানান। সাবেক প্যাটার্নের এই বাড়িটা একটা বিশাল জিজ্ঞাসা চিহ্নের মতো অনন্তকাল দাঁড়িয়ে আছে চোখের সামনে। আর এখানে ওখানে ইতস্তত ছড়ানো আছে গরুর হাড়। কোনো সন্ধ্যার অন্ধকারে দেখা যায় মরা কুকুরের দেহাবশেষ নিয়ে মারামারি করছে শকুনের দল। দূরে ডকের আলোর ধারে কিছু ক্রেনগুলো সদা চঞ্চল কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকে সারাক্ষণ। এই মাঝের হাটের ওই নিঃসঙ্গ একক দাঁড়িয়ে থাকা প্রাসাদটির বাতাসে কান পাতলে অনেক শিরশিরানি অনুভূতি এসে আমাদের সমস্ত চিন্তাধারাকে আচ্ছন্ন করে। আগে কিন্তু জায়গাটা এরকম ছিল না। এখানে ছিল খোলসার মহাশ্মশান, এখন যেটা শাহাপুর তারাতলা নামে পরিচিত। আর একদিকে বর্ধমান রোড, অন্যদিকে মমিনপুর। পথঘাট বলতে কিছুই ছিল না শহরের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে। উত্তরে ডকের খাল, তারপর একদিকে ধীবরদের পল্লী নস্কর পাড়া। মাঝে মধ্যে এই নস্কর পাড়ার জেলেদের সাথে ঘোলসা পাড়ার শ্রমজীবীদের তুমুল লড়াই বেঁধে যেত। এখানে ওখানে ছিটকে পড়ত অবন্ধ কাটা মানুষের দল। খাল পথে মানুষ যেত ঠাকুরপুকুর, কেওড়াপুকুর, গোপালপুরের দিকে। সেখান থেকে কাষ্টডাঙ্গা, পুটিয়ারি অথবা কুদঘাট, আরো দূরে উন্তি। জলে জঙ্গলে ঘেরা এই অঞ্চলে ধীরে ধীরে জমে উঠতে থাকে একটি জনপদ। সেকালে কলকাতার এখানকার এক বিখ্যাত ব্যবসায়ী হিসাবে পরিচিতি অর্জন করেছিলেন অনন্ত পাল। সমস্ত দেশ জুড়ে কাপড়ের ব্যবসা করতেন তিনি। মাঝে মধ্যে কাপড়ে বোঝাই তার নৌকা ভেসে যেত খাল ধরে হুগলি নদী পার হয়ে এলাহাবাদ কিংবা বারাণসী শহরের দিকে। শুধু কি তাই, বরিশাতে একটা বাগান বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন অনন্ত পাল। শৌখিন মানুষ তিনি, জীবনের প্রতিটি প্রহরকে ভালোভাবে উপভোগ করতে চান। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে কাপড়ের ব্যবসায়ীরা নিয়মিত হাজির হতেন তার কাছে। কখনো বা তারা নিয়ে আসতেন বেনারসি শাড়ি, কখনো বা আসামের মেখলা অথবা সুদূর বোম্বাইয়ের সিল্ক। এভাবেই দেখতে দেখতে একদিন এক পথ ভোলা পথিক ধনীগ্রাম এসে পা রেখেছিলেন অনন্ত পালের প্রাসাদে। দেখবার মতো চেহারা ছিল ধনীগ্রামে। 6 ফুটের উপর লম্বা, কাঁচা সোনার মতো গায়ের রং, নাকটি কালো, চোখের মধ্যে উজ্জ্বল দীপ্ত চাউনি। এক লহমাতেই বোঝা যায় যথেষ্ট অভিজাত পরিবারের সন্তান সে। আর হবে নাই বা কেন? বারাণসীর পাণ্ডেপুরার এক অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার। ইচ্ছে করলে ধনীগ্রাম হয়তো পায়ের ওপর পা রেখে জীবনের দিনগুলো আনন্দে আহ্লাদে কাটাতে পারতেন, কিন্তু তিনি ছিলেন একটু অন্য ধরনের মানুষ। ভেবেছিলেন এমন ভাবে ব্যবসা করে বেশি পয়সা উপার্জন করবেন। যখন ধনীগ্রাম পা রাখলেন এই শহরে, তখন সবে মাত্র বর্ষার কালো মেঘের অন্তর্ধানে আকাশের প্রেক্ষাপটে শরতের কারুকার্য শুরু হয়ে গেছে। দূর থেকে ধনীগ্রামকে আসতে দেখে আনন্দে হাততালি দিয়ে নিচে উঠত বাড়ির মেয়েরা। কেননা তারা জানে এবার তাদের মনের মতো পসরা নিয়ে এসেছেন ধনীগ্রাম। দেখতে দেখতে পরিবারের সকলে অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন তিনি। এমনকি তদানীন্তন কলকাতার রক্ষণশীলতার বেড়া ডিঙিয়ে তিনি ভাব জমালেন অনন্ত পালের মেয়ে আর বউয়ের সাথে। অনন্ত পালের মেয়ে চাঁপা শুধু নামেই নয়, দেখতেও ভারী সুন্দরী ছিল সে। ধনীগ্রাম আধা বাংলা আধা হিন্দিতে
আমাকে শোনাতেন বারাণসীর নানা গল্প কাহিনী। অবাক চোখে আরো একটু বিস্ময় এনে চাপা শুনত সেই সব গল্প কথা। ধীরে ধীরে দুজনের সখ্যতা বাড়তে থাকে। তারপর একদিন ঘটে যায় সেই অঘটন। এখন বেশ রাত হয়েছে। বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করে ফিরে এসেছেন অনন্ত পাল। অবাক হয়ে গেলেন তিনি। দেখলেন যে গ্রামের ঘরে তখনও আলো জ্বলছে। তিনি মনে করে এসে দাঁড়ালেন দরজার সামনে। দরজাটা ভেজানো ছিল, ভিতরে একটা প্রদীপের আলো জ্বলছিল। অনন্ত পাল দেখলেন মণিগ্রাম শুয়ে আছে তক্তপোষে, আর তার পাশে বসে আছে তার মেয়ে চাপা। দুজনে অনর্গল কথা বলে চলেছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন অনন্ত পাল, আর নিয়ে এলেন তার চকচকে তীক্ষ্ণ ধারালো রামদা খান। সে রাতেই এক কোপে অনন্ত পাল ধনিকরাম আর চাপাকে হয়তো সরিয়ে দিয়েছিলেন পৃথিবী থেকে। অনেকে বলে থাকে ধনিকরামকে তিনি হত্যা করেন, আর চাপাকে বোধ হয় চিরদিনের জন্য কোনো একটা গুম ঘরে বন্দিনী করে রাখেন। এখন মাঝে মধ্যে মাঝের হাটের ওই অলৌকিক বাড়িতে মধ্যরাতে ধনিকরামকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই দীর্ঘ সুপুরুষ মানুষটি পরনে পশ্চিমী ধাঁচের ধুতি, তার উপরে টকটকে লাল চাঁদ। তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। অনেকদিন বাদে আবার একটি ঘটনা ঘটে গিয়েছিল মাঝের হাটের ওই হানা বাড়িতে। সেখানকার কেয়ারটেকার মিস্টার দত্তগুপ্তের প্রতিবেদনের মধ্যে দিয়ে সেই ঘটনাটি আমরা শুনতে পাই। সেদিন বেশ রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। ভ্যাপসা গরম। হঠাৎ মনে হলো কে যেন এসে আমার মাথার সামনে দাঁড়িয়েছে। চোখ খুলতেই দেখতে পেলাম ধনিকরামকে। সে কাতর আর্তনাদ করে বলছে, আপনি আমাকে মুক্তি দেবেন এই নরক যন্ত্রণা থেকে। ধর্মর করে উঠে বসলাম। ধনিকরাম আমাকে অমুক আকর্ষণ করতে থাকে। তাকে অনুসরণ করে এগিয়ে যাই। বেশ কিছুটা যাওয়ার পর একটা চুন ভাটা নজরে এলাম। জঙ্গলের মধ্যে পাশে পচা জন্তুর মানুষের গন্ধ বেরোচ্ছে। কয়েকটা কুকুর ভাগাভাগি করে খাচ্ছে তা। ধনিকরামের নির্দেশে আমি শাবল দিয়ে মাটি খুঁড়তে থাকি। বেশ কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে তার লাল পোশাকের অংশ আর হাড় বোড়। চুনের মধ্যে চাপা পড়েছিল বলে এত বছরে অবিকৃত ছিল তা। ধনিকরামের অনুরোধে সেগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে ধনিকরাম আর খুব বেশি এসে জ্বালাতন করেনি মাঝের হাটের এই হানা বাড়িতে। তবুও এখনো মাঝে মধ্যে তাকে দেখা যায়। কখনো আনমনে দাঁড়িয়ে আছে বারান্দায়, কখনো বা ছাদের ওপর কান নিচে পা ঝুলিয়ে বসে আছে। ওকে অনেক আশা নিয়ে শহর কলকাতায় পা রেখেছিল সে। ভেবেছিল এক পাকা ব্যবসায়ী হবে, কিন্তু সেই স্বপ্ন সফল হতে পারেনি তার। আর চাপা কিশোরী বেলায় হঠাৎ ভালো লেগে গিয়েছিল পরদেশী ওই যুবা পুরুষটিকে। তাকে শাস্তি যে এমন ভাবে পেতে হবে সেটা কি বুঝতে পেরেছিল সে? আজও হয়তো মাঝের হাটের এই হানা বাড়ির আনাচে কানাচে চাপার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর করুণ সুরে তার ফেলে আসা দিনের অভিশপ্ত গান রচনা করে মহাবিশ্বের মৌন মুগ্ধতা।